করতাম। তো যেটা বলছিলাম যে আমি তো 2008-09 থেকে কাফকার সাথে আমি আস্তে আস্তে বলছিলাম, কাফকার সাথে আমাকে পরিচয় ঘটান আমার আইসিবির জিএম নাসিরুদ্দিন আহমেদ। তার কথা, তাকে কৃতজ্ঞতা স্বীকার করে তার প্রতি তাকে স্মরণ করে আমি কাফকা নিয়ে আলোচনা করছি। আমি জানি না সে উপর থেকে বেয়াদবি নেবেন, কাফকাও নেবেন যে এই পিচ্চি মেয়ে কেন আমার নিয়ে কথা বলে। কিন্তু সেই সময় পড়তে পড়তে সেই সময় যে কবিতাগুলো আমি লিখেছিলাম, আমার যে বিবর্তন বলবো, আমার পরিবর্তন বলবো, বা আমার ভেতরের যে রূপান্তর বলবো, সেটা চরমভাবে আমি উপলব্ধি করতে পারি। সেই মোমেন্টে মনে হচ্ছিল আমি আমাকে আবিষ্কার করতে পারছি, আমাকে আমি হিসেবে আবিষ্কার করবার। এবং ওই সময় আমি সিরিজ লিখি 18টা কবিতা। তার ভিতরে আজকে আবার রূপান্তর করতে গিয়ে মানে এই সময়ে এসে আমার প্রথমে ওই কবিতার কথা মনে হয়েছিল। আমি সিরিজের প্রথম কবিতাটা পড়ে একটু শোনাচ্ছি, যদি সবাই সম্মতি দেন। মজেম, এই কবিতাটা আমি পড়তে পড়তে আপনাকে আজকে বিকালবেলা পাঠিয়েছি। আমি নিজেকে যখন গুছিয়ে একটি ধাতুর বাক্সে বন্ধ করে রাখি, তখনই চিৎকার শোনা যায় ওপার থেকে। আমার শীর্ণ শরীর নিঃশব্দে বেরিয়ে আসে ঝরে পড়া পাকা কমলার মতো। গড়িয়ে পড়ে গুছিয়ে থাকা আমি। আমার কাছে মনে হচ্ছে রূপান্তরের এক কথায় প্রকাশ যদি আপনারা ধরেন, যে আমি নিজেকে যখন গুছিয়ে একটি ধাতুর বাক্সে বন্ধ করে রাখি, তখনই চিৎকার শোনা যায় ওপার থেকে। আমার শীর্ণ শরীর নিঃশব্দে বেরিয়ে আসে ঝরে পড়া পাকা কমলার মতো, গড়িয়ে পড়ে গুছিয়ে থাকা। আমাদের মনে প্রত্যেকের জীবন, আমরা যারা এই চারজন এখানে বসে আছি, যারা বসে নাই, যারা পৃথিবীতে আছে, যারা কর্পোরেট জগতে আছে এবং কর্পোরেট জগতে নাই, এই সময়ের এবং 1800 শতক থেকে শুরু, আধুনিকতার আগ থেকে যখন মানবতা মানে যখন আমাদের দেবতার পূজা হচ্ছে, ঈশ্বরের পূজাটাকে আমরা মানে আমাদের করে একটা আলাদা জগৎ হিসেবে নিচ্ছি আমরা, সেই জগৎ থেকে শুরু করে মানবতা চর্চার আগ মুহূর্ত থেকে এবং মানবতা চর্চার পর মুহূর্ত থেকে আমাদের প্রত্যেকের মধ্যে এই যন্ত্রণাটা আছে যে আমরা যতবারই নিজেকে গোছাই ততবারই আমরা গড়িয়ে পড়ি। এবং ওইখানে আমরা আমাদের এক্সিস্টেন্স যেটা, সেই জায়গাটাকে আমরা কিন্তু মানুষ হিসেবে জাহির করতে চাই, যার ফলে আমরা আশরাফুল মাখলুকাত দাবি করি নিজেদের। কিন্তু আদৌ আশরাফুল মাখলুকাত কে কাকে বলছে? আমি আমাকে বলছি। দিস ইজ এক্সিস্টেন্স ইজম, অস্তিত্ববাদ। আমি আমার অস্তিত্বকে জাহির করবার জন্য, আমি আমার অস্তিত্বকে ঘোষণা করবার জন্য আমি বারবার বলছি যে আমি আশরাফুল মাখলুকাত। কোনো কুকুর আমাকে দেখিয়ে বলছে যে ও আশরাফুল মাখলুকাত? কোনো বিড়াল বলছে? আমি আমাকে বলতেছি। আমার কাছে মনে হয় এর চেয়ে বড় এক্সিস্টেন্স আর কিছু হয় না। এবং দেখেন, এখানে আমি কেন রূপান্তরের সাথে আমার কবিতাটাকে রিলেট করলাম এবং রূপান্তর বা কাফকা পড়ার পরে কেন এটা আমি লিখতে পেরেছি আমি জানি না, কারণ প্রত্যেকটা শিল্পই কফি বলতে পারিস, ব্ল্যাক কফি, চা চা তো মনে হয় না। আচ্ছা, জিজ্ঞেস করতে পারিস। তো যেটা বলছিলাম যে প্রথমে আমাদের যদি আমি কফি নেই, একটা কফি দুজনকে শেয়ার করে দেওয়া যাবে? ব্ল্যাক আচ্ছা দেন আপনি। আচ্ছা, দুজনকে রং চা, দুজনকে কফি দেন। তো যেটা বলছিলাম যে ব্ল্যাক কফি হবে। ব্ল্যাক তো নাকি আর কিছু? ঠিক আছে, ব্ল্যাক। তো যেটা বলতেছিলাম যে আমার শুরুতে আমি কবিতাটা দিয়ে কেন শুরু করলাম, যে মানে যখন আমরা গুছায় রাখি না এবং আমাদেরকে বারবার কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হয় যে তুমি কই, তুমি নাই, এই ব্যাপারটাকে আমরা অফিসে যখন জব করি তখন আমি আর থাকি না। আমার মন পড়ে থাকে শিল্পে, কবিতায়, আর আমি করি ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, তাই না? আমার মন পড়ে থাকে এক জায়গায়, আমাকে যা বাধ্য করতেছে আমার বস, আমি তা করতে বাধ্য হচ্ছি। এবং সেটা কোনো একটা জালের মধ্যে, কোনো একটা চক্রান্তের মধ্যে, কোনো একটা চাকার মধ্যে, যেটা আমি প্রতিদিন তো আমরা কাফকার জীবনযাপন করছি। আপনার সাথে তো একটা বিষয় মিল নাই কাফকার, আপনার সাথে তো কাফকার মিনিমাম 2000 বিষয় মিল আছে। আপনি কেন একটা বিষয় বললেন? আপনি 2000 বিষয় মিল আছে আপনার, আমার সবারের। কারণ মেটাফোরটা আপনি দেখেন, এখানে মেটাফোর মানেটা কি, আমরা মেটাফোরটাকে আগে বুঝি। হ্যাঁ, মেটাফোর জিনিসটা আসলে কি? মেটাফোর শব্দের অর্থটা কি?
মেটাফর কিন্তু অ্যাবস্ট্রাক্ট কোনো ফর্ম না, মেটাফর হচ্ছে রূপক, যেটা কি যে একটা বস্তুর সাথে আর একটা বস্তুকে কম্পেয়ার করে আমরা বলি। যেমন আমি বলি যে আশিকের হৃদয়টা পাথরের মতো, পাথরটা কি এখানে দেখা যাচ্ছে? আসলে কি ওর হৃদয় পাথর, ভিতরে একটা পাথর আছে? তা তো নেই। হৃদয়টা কঠিন না, কঠিন বোঝাতে গিয়ে আমরা পাথরের মতো বলছি। তোমার পটল চেরা চোখ, আসলে কি পটলটা লাগানো আছে চোখে? এই উপমাকে যখন আমরা বস্তুগত জায়গা থেকে কনভার্ট করতেছি বা আরেক কিছুর মতো করে মানে আরেকটা প্রসেসের মধ্যে দিয়ে দেখতে চাচ্ছি, সেই জায়গাটাকে মেটাফর বলতেছে। এই রূপকটা হচ্ছে আমাদের সাহিত্যের একটা, ধরেন আমরা রূপক সাহিত্যের একটা টার্ম হিসেবে বা সাহিত্যের একটা অলংকার হিসেবে ব্যবহার করছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় কি আমরা মেটাফরের মধ্য দিয়ে চলছি না? সেই মেটাফরটাকেই গ্রেগর সামসা যে ছিলেন, তাকে উনি পোকায় রূপান্তর করে দেখালেন। রূপান্তর বলতে এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তা যদি না হতো তাহলে পোকা তো পোকার মতোই মন হওয়ার কথা, তার মানুষের মতো মনটা রয়ে গেল কেন? ও কেন কথা বলতে পারছিল? ও তো নিজে নিজে কথা বলতেছিল। এবং অদ্ভুত ব্যাপার, আমরা পুরো গল্পটার মধ্যে দেখব যে গ্রেগর সামসা একটা দুর্বল চরিত্রে ধীরে ধীরে রূপান্তর হলো একটা শক্তিশালী জায়গা থেকে, তাই না? এবং তাকে দিয়েই লেখক স্বগোক্তি করালেন। তার মানে কি, এটাকে কিন্তু উনি মেটাফরিক্যালি দুর্বলতার একটা মানে শাসিত কণ্ঠস্বর হিসেবে আমরা এটাকে দেখতে পারি, শোষকের না। উনি যেখানে দাঁড়িয়ে আছেন, উনি লিখছেন এবং উনি শাসিত। কি দ্বারা শাসিত? সমাজ দ্বারা, আমলাতন্ত্র দ্বারা, পুঁজিবাদ দ্বারা, যেটা বললো। এবং আমরা যদি টাইমটাকে দেখি যে আধুনিকতার যদি ফার্স্ট টার্ম ধরি, ওই সময় আমেরিকার উত্থান হচ্ছে, এইদিকে গ্রিকে কেবল ঈশ্বরবাদটা কমে আসতেছে। কাদের হাত ধরে? কেকেগার্ড। আপনি যদি কাফকাকে পড়েন, অবশ্যই কেকেগার্ডকে পড়তে হবে, কারণ কেকেগার্ড হচ্ছে আপনার অস্তিত্ববাদের শুরুটা যখন হয়, মানে এক্সিস্টেন্সিজম নিয়ে যখন কাজ করা হয় দর্শনে। এবার অস্তিত্ববাদটা কি, মানে একটার সাথে আরেকটা কিন্তু জড়িয়ে যাচ্ছে। অস্তিত্ববাদ জিনিসটা হচ্ছে যে যখন ঈশ্বর থেকে আমরা স্লিপ করলাম, আমরা তো ঈশ্বরের পূজা করতাম, ঈশ্বরকে আমরা কিন্তু বলি যে সে আমার আশ্রয়, সে আমার দুর্গ, এটা কিন্তু মেটাফরিক্যালি আমরা বলছি, তাই না? যে ঈশ্বর আমার, আল্লাহ আমার সহায়, বা তিনি ছাড়া আমার কোনো আশ্রয় নেই, এটা কি মেটাফরিক্যালি তো আমরা বলি। সেই জায়গা থেকে যখন ঈশ্বর পূজা বা ঈশ্বরের জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতেছে, সময়টা মানে টোটাল পৃথিবীটা কিন্তু শুধুমাত্র গ্রিক না, গ্রিকের হাত ধরে শুরু হলেও কিন্তু এটা সারা পৃথিবীতে কিন্তু চলছিল। তা না হলে মাইকেল আমাদের এখানে বসে কিন্তু লিখছেন আপনার রাবণকে বানাচ্ছে হচ্ছে মানবতাবাদের উত্তরসূরি বানাচ্ছে, তাই না? রাবণ কিন্তু তখন আর দেবতা বা স্রষ্টা নাই, তখন কিন্তু রাবণ মানুষের প্রতিনিধি হয়ে কথা বলছে। মানে আপনি যদি টোটাল বিশ্ব সাহিত্যকে আপনি একটু ফলো করেন, ওদিকে কি ভ্যান গগ ছবি আঁকতেছে, কি আঁকতেছে তখন? পিকাসো কি আঁকতেছে ওই সময়টা? গুয়ের্নিকা কার কথা বলে? গুয়ের্নিকা তো অস্তিত্ববাদের কথাই বলতেছে। ওই সময় সারা পৃথিবী জুড়ে যে ঘটনাটা ঘটলো, এটাকে যদি আমরা মেটাফরিক্যালি দেখি, অথবা মেটাফরিক্যালি না দেখে যদি রিয়েলিস্টিক ফর্মেও যেয়ে দেখি, তাহলে দেখেন ওদিকে পিকাসো আঁকতেছে, ওদিকে কাফকা লিখতেছে, ওদিকে ইবসেন কি লিখতেছে, নোরা লিখতেছে। ও ছুড়ে দিল ডলস হাউসকে। নোরা কি করলো? সংসারটাকে ফেলে নারীকে দেখালো যে ডলস হাউসকে স্মল ডলস হাউস, মানে বইটা যেটা আমরা নোরাকে বাংলায় অনুবাদ হয়েছে নোরা নামে। ইবসেন কি করলো? তখন নোরাকে সে সংসার থেকে ছুঁড়ে ফেলে দিল, সংসারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেল। এই বেরিয়ে যাওয়াটাই শাট অফ দ্য ডোর, লাস্ট লাইন ছিল শাট অফ দ্য ডোর। শাট অফ দ্য ডোরটা কি করছে সেখানে দেখালো যে আধুনিকতা চলে আসছে, নক টক নক নক নক। 1800 শতকে জন্ম নিয়ে আমরা তো চা পড়বো, আমরা স্যুপ খাওয়াবো তোমাকে বলছিলাম।